অনেক বছর আগে পাহাড় এবং নদীতে ঘেরা এক গ্রাম ছিল, যার নাম সুরংপুর। সেখানে বিশাল বড় এক রাজপ্রাসাদ ছিল। সেই রাজমহলে থাকতো এক মহাসুন্দরী রাজকন্যা, যার নাম ছিল রূপাঞ্জলি। তার চুলগুলো দেখলে মনে হতো যেন সোনার ধারা বয়ে চলেছে। কিন্তু রাজকন্যার সৌন্দর্যের চেয়ে তার রাগ ছিল অনেক গুণ বেশি। একদিন রাজকন্যা সেই মহলের সবচেয়ে বড় ঘরটিতে বসে নিজের চুল আঁচড়াচ্ছিল আয়নার সামনে বসে থেকে, আর গুনগুন করে গান গাইছিল। তারপর সে মনে মনে বলতে থাকে, আমার চুলের সৌন্দর্য দেখে তো যে কেউ পাগল হয়ে যাবে। যদি আমার সৌন্দর্য না থাকতো তবে এই সাম্রাজ্য কবেই ধ্বংস হয়ে যেত। হঠাৎ করেই রূপাঞ্জলির দাসী এসে রূপাঞ্জলিকে ভয়ে ভয়ে কিছু একটা বলতে চায়। উম রা- রাজকুমারী, রাজামশাই আপনাকে ডেকে পাঠিয়েছেন। বাইরে আসলে কিছু মেহমান এসেছে, যারা অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে। ওহো, তোমাদেরকে কি বারবার একটা কথা বলে দিতে হয়? কতবার বলেছি, আমি যখন চুল আঁচড়াবো তখন আমাকে কেউ বিরক্ত করবে না। চুল আঁচড়ানোর সময় আমাকে কেউ বিরক্ত করলে এটা আমার একদম পছন্দ না। তোকে তো আমি পরে দেখে নেব। এখন বাবা আমাকে ডাকছে। ঠিক আছে, বেঁচে গেলি। না হলে আজকে তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারতো না। দাসীকে কিছু কড়া কড়া কথা শুনিয়ে রূপাঞ্জলি সেখান থেকে চলে গেল তার বাবার কাছে। ওই রাজ্যের রাজামশাই ছিলেন খুবই দয়ালু এবং অনেক বেশি ভালো মনের মানুষ। এই তো আমার মেয়ে চলে এসেছে। এই যে মা, এ হচ্ছে কালিন্দী। ও খুব ভালো মেয়ে। আজ থেকে তোমার দাসীর কাজ ও করবে। ওর পরিবার খুব ইমানদার পরিবার। অনেক দূর থেকে ওর পরিবারের লোকেরা আমাদের এখানে কাজ করতে আসতো, কিন্তু ওর এখন কেউ নেই। ওর বাবা মাও দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন থেকে ও আমাদের জিম্মেদারি। কি কি বলছো বাবা তুমি এসব? দেখতে এমন বিশ্রী, তার মাথায় কোনো চুলও নেই, আর শরীরের রং কত কালো। আমার বান্ধবীরা আমাকে নিয়ে মজা করবে বাবা। রূপাঞ্জলির একজন দাসী এত বিশ্রী? আরে বেটা, তুমি এসব কি বলছো? তুমি একজন রাজকন্যা হয়ে এভাবে কথা বলতে পারো না। মানুষের সৌন্দর্য তার চেহারায় নয়, বরং তার মনে, তার কাজকর্মে। মনে রেখো, তুমি এমন একজন রাজার মেয়ে যে সব সময় গরিবদের ভালো এবং তাদের কল্যাণ নিয়ে কাজ করে আসছে। আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। আজ থেকে কালিন্দী তোমার সব রকম কাজকর্ম করবে আর তোমার সাথে থাকবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখন আসি। তুমি যা বলবে তাই হবে। রূপাঞ্জলি মন খারাপ করে মুখ বাঁকা করে সেখান থেকে চলে গেল। তারপর রাজা কালিন্দীকে বলল, তুমি মন খারাপ করো না। আমার মেয়ের শব্দগুলো খারাপ শোনালেও ও আসলে মন থেকে অতটা খারাপ নয়। না না রাজা মশাই, আমি মন খারাপ করিনি। আমি তো একজন অসহায়, আর আমার মতো একজন অসহায়কে আপনি নিজের এই রাজপ্রাসাদে থাকতে দিয়েছেন, এটাই তো আমার জন্য অনেক বেশি কিছু। আপনার প্রতি অনেক অনেক শুক্রিয়া রাজা সাহেব। এটা বলে কালিন্দীও ওখান থেকে চলে গেল। কালিন্দীকে রূপাঞ্জলের কথাগুলো একদমই খারাপ লাগেনি। রূপাঞ্জলি অনেকক্ষণ ধরে একটা আয়নার সামনে বসে বসে নিজের সৌন্দর্য দেখছিল, আর সেই সাথে মাথার চুলগুলো আঁচড়াচ্ছিল। রূপাঞ্জলির নিজের সৌন্দর্য নিয়ে অনেক বেশি অহংকার। কিছু সময় পর কালিন্দী সেই রুমে চলে আসে। তারপর রাজকন্যাকে বলে, রাজকন্যা, আমি কি আপনার চুলে গোলাপ জল লাগিয়ে দেব?
রাজকন্যা রূপাঞ্জলি তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে শুরু করে। কালো ছিপছিপে চেহারা, চোখের নিচে কালি পড়ে আছে, আর মাথায় খুবই সামান্য কয়েকটা চুল। কালিন্দী, আমি তোমার মতো এত কুৎসিত মানুষ এর আগে কখনোই দেখিনি। তুমি যদি কখনো কোনো আয়নার সামনে দাঁড়াও, আয়নাও ভয় পেয়ে যাবে। দেখেছিস আমার কত সুন্দর চুল? আর শোন, হঠাৎ করে তোর এই কুৎসিত চেহারা নিয়ে আমার সামনে চলে আসিস না। তোকে দেখলে হুট করে আমি ভয় পেয়ে যাই। কালিন্দী নিজের এই কালো রং এবং মাথায় চুল না থাকার কারণে সবার কাছে সব সময় হেয় প্রতিপন্ন হয়, কিন্তু বেচারি তারপরেও সবকিছু মুখ বুঝে সহ্য করে নিজের কাজ করে যায়। রাজকন্যা কালিন্দীর সাথে যত খারাপ ব্যবহারই করুক না কেন, কালিন্দী সব সময় নিজের কাজ খুব মনোযোগ দিয়ে করে, রাজার সব ধরনের আজ্ঞা পালন করে এবং রাজকন্যাকে কোনো কিছুর কমতি দেয় না। কিন্তু রূপাঞ্জলির প্রতিদিন তার চেহারা নিয়ে ঘৃণা তৈরি হতে থাকে। একদিন সকালবেলা, সবেমাত্র ভোরের সূর্য ফুটেছে, মহলটার চারিদিকে সূর্যের আলোয় ঝলমল করে উঠছে। আশেপাশে পাখপাখালি এবং সেই সাথে মহলের চারপাশে বিভিন্ন ধরনের রং বেরঙের ফুলগুলো যেন নতুন করে তাদের সৌন্দর্য আর সুবাস ছড়াচ্ছে। চারিদিকে প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে কোনো স্বর্গীয় চিত্র যেন জীবন্ত হয়ে উঠেছে। এত সৌন্দর্যের মধ্যেও সবচেয়ে সুন্দর লাগছিল রাজকন্যাকে। তার রেশমি পোশাক, সেই সাথে তার ঘন কালো লম্বা চুল যেন তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। আজ রাজকন্যা বাগানে এসেছে। সে সব সময় চায় সবাই তার সৌন্দর্যে পাগল হয়ে যাক। কালিন্দী, এই ফুলটাকে দেখেছিস? এই ফুলটা আমার পছন্দের। কত সুন্দর, লাজুক। তোর মতো কারো নজর যদি এর উপরে পড়ে, তো এ বেহুশ হয়ে যাবে। সত্যি, ফুলটা অনেক সুন্দর রাজকুমারী। বাস, তোর ওই মুখে সুন্দর শব্দটা ঠিক মানাচ্ছে না। যে আয়নাতে নিজের মুখটা দেখে নিজেই কেঁদে ফেলে, তার কাছে সুন্দর শব্দটা শুনতে মোটেও ভালো লাগে না। কথাটা খারাপ শুনতে হলেও এটাই সত্যি। এই কথাগুলো শুনে কালিন্দীর ঠোঁট কেঁপে উঠল, তার চোখ দুটো পানিতে ছলছল করে উঠল। আমাকে মাফ করে দেবেন রাজকুমারী, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন কোনো কথা বলবো না যেটা আপনার শুনতে ভালো লাগে না। রাজকুমারী যেই না একটা ফুল তোলার জন্য হাত বাড়ালো, ফুল গাছ থেকে একটি লুকোনো কাঁটা তার নখে বেঁধে গেল। রাজকন্যা চিৎকার করতে শুরু করলো, আহ, এ কি হয়ে গেল? আমার আঙুল! এক ফোঁটা রক্ত তার আঙুল থেকে নিচে পড়ে গেল। এটা দেখে রাজকন্যা খুবই কষ্ট পেল, কারণ সে তার সৌন্দর্য নিয়ে সব সময় খুবই সচেতন থাকে। কালিন্দী দৌড়ে চলে এলো আর তাড়াহুড়ো করে তার শাড়ি থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে রাজকন্যার হাতে বেঁধে দিতে গেল। একটু স্থির হন রাজকুমারী, যদি রক্ত আরো পড়তে থাকে তাহলে ব্যথা আরো বাড়বে। আমি এটা বেঁধে দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। রাজকন্যা এবার অনেক রেগে গেল আর বলতে শুরু করলো, আরে ওই কালো বিড়াল, তোর সাহস কি করে হলো আমার শরীরে হাত লাগানোর? সুন্দর হাত দেখেছিস আর সাথে সাথে এসেছিস আমার হাত ধরতে। এর পরে কখনো আমার শরীরে হাত লাগাতে আসলে এই মহল থেকে বিদায় করে দেব বলে দিলাম। এটা বলে রাজকুমারী রূপাঞ্জলি তার ঘরে চলে গেল। আর অন্যদিকে বেচারি কালিন্দীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। আজ মহলে এক বিশেষ আয়োজন রয়েছে। রাজার দূর দূর থেকে আমন্ত্রিত অতিথিদের খানা পিনার ব্যবস্থা করা হয়েছে। গীতিকার বাদ্যযন্ত্রে তার সুর তুলছে, ফুল দিয়ে দিয়ে মেহমানদেরকে স্বাগত জানানো হচ্ছে। অন্যদিকে প্রাসাদের সেবক সেবিকারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে অন্তিম সাজসজ্জা এবং আয়োজন সমাপ্ত করছেন। রূপাঞ্জলি সবসময় এই মহলের সবচেয়ে অমূল্য সম্পদ হিসেবে নিজেকেই জানে। সে তার ঘর থেকে বের হয়ে বেলকনির দিকে আসছিল। তার
রেশমি কাপড়, কোমর পর্যন্ত চুল এবং দেহের সৌন্দর্য যেন বারবার বলে দিচ্ছিল সে কতটা অমূল্য, কতটা সুন্দরী। আজ আবারও সবার নজর আমার দিকেই থাকবে, কারণ এই পুরো রাজ্য জুড়ে আমার মতো সুন্দরী আর কেউ নেই। আর অন্যদিকে মহলের সবচেয়ে কুৎসিত কালো চুলবিহীন মেয়েটি বসে বসে মহলের কাজকর্ম সারছে, আসবাবপত্র পরিষ্কার করছে। তার চেহারা মলিনতা থাকলেও তার কাজে এক ফোঁটা ফাঁকি দেওয়ার নেই। সে আরো বেশি কাজ করছে আজ, কারণ আজকে কোনো ত্রুটি রাখা যাবে না। পুরো মহল জুড়ে মেহমানদের আনাগোনা। এরপর কিছু আমন্ত্রিত মহিলারা ওই দিক দিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে ওই দাসীকে দেখে সবাই হাসছিল। আরে দেখো দেখো, এই নতুন দাসীকে, কেমন বিশ্রী দেখতে, আর মাথার চুল তো একেবারে নেই, আর গায়ের রঙের যে অবস্থা, অন্ধকারের মধ্যে খুঁজেই পাওয়া যাবে না। ওদের হাসি দেখে দাসী নিজের মাথা নিচু করে নিল, আর চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে শুরু করলো। এই হাসির শব্দগুলো যেন তীরের মতো কালিন্দীর বুকে গিয়ে বাজতে শুরু করলো। সেই সময় রাজকুমারীও সেখানে চলে আসে, আর তখন রাজকুমারী বলে, আমাদের এই সুন্দর মহলে এমন কুৎসিত দাসী কেউই পছন্দ করছে না, তাই সবাই হাসাহাসি করছে। যাই হোক, ও কিন্তু খুব ভালো কাজ করে, চেহারা যেমনই হোক, কাজে কিন্তু পটু। ঠিক সেই সময় নুরানির চেহারার অধিকারী একজন মানুষ এসে সেখানে হাজির হয়। মানুষটা কিছুটা অলৌকিক আর অদ্ভুত দেখতে। তার চোখে কিছু একটা আলাদা চমক ছিল। ওনার হাতে বিশেষ বড় একটা থলে ছিল, যেটা দেখে যে কেউ বুঝতে পারবে উনি কোনো সাধারণ মানুষ নয়। ওনার নাম হলো জাদুকর বিরঞ্জন। উনি দূর থেকে দাসীটিকে দেখছিলেন। সবাই মিলে কিভাবে কালিন্দীকে নিয়ে মজা করছে, এই জিনিসটা ওনার অনেক বেশি খারাপ লাগে। কারণ এত কিছুর পরেও দাসীটি তার মুখ থেকে কোনো একটা শব্দ বের না করে নিজের কাজ করে যাচ্ছিল। দরবেশ বাবার মতো দেখতে এই লোকটি ধীরে ধীরে কালিন্দীর কাছে চলে আসে, আর তারপর কালিন্দীকে জিজ্ঞেস করে, মা, কি নাম তোমার? কালিন্দী কথাটি শুনে হঠাৎ চমকে ওঠে। এমন মায়াভরা কণ্ঠে কেউ কখনোই তাকে ডাকেনি। আমার নাম কালিন্দী। অনেক সুন্দর নাম তোমার। আর তুমি এই কাজটি খুব মনোযোগ দিয়ে করছিলে। আমার খুব ভালো লেগেছে তোমাকে। এত অপমানের পরেও তোমার হাত থেমে যায়নি। এটা অনেক বড় ক্ষমতা। কালিন্দীর চোখ থেকে পানি ঝরতে শুরু করলো। তার ভিতরের কষ্টগুলো প্রথমবারের মতো কেউ বুঝতে পেরেছে। আমি শুধুমাত্র আমার কাজ করছিলাম মালিক, লোকেরা হাসছে তো হাসুক, আমি এতে কি করব? দুনিয়া সবসময় চেহারা দেখে হাসে, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের সবসময় মন দেখে। আর তোমার মন খুব পরিষ্কার। দরবেশ বাবা দেখতে পেল মেয়েটির চোখ থেকে অনবরত পানি পড়ছে, কিন্তু তার মুখে রয়েছে একটা মিষ্টি হাসি। সেই হাসিটা যেন রহস্যে ভরা। হাসির মধ্যে রয়েছে স্নিগ্ধতা, করুণা এবং কষ্ট। এরপর সাধু বাবা তার থলের মধ্যে হাত দেয়, আর সেখান থেকে একটা পুরনো চিরুনি বের করে। যে চিরুনির শেষ প্রান্তে একটা নীলা পাথর চকচক করে উঠছিল। দরবেশ বাবা বলল, এই নাও, এটা তোমার জন্য। এটা যত্ন করে রেখো। এটা কোনো সাধারণ চিরুনি নয়। যখন তোমার মন খুব খারাপ থাকবে, তখন এই চিরুনি দিয়ে নিজের চুল আঁচড়াবে। কি বলছেন দরবেশ বাবা, এটা আমার জন্য? কিন্তু আমি তো এটার যোগ্য নই। আরে কি বলছো মা তুমি? এই সৃষ্টি জগতে সেই সবচেয়ে বেশি যোগ্য, যাকে দুনিয়ার মানুষজন অযোগ্য মনে করে। এই চিরুনিটা তোমার জিন্দেগি বদলে দেবে। শুধুমাত্র ভরসা রেখো। কালিন্দী এই প্রথম কারো চোখের দিকে তাকালো, আর তার চোখে ছিল কৃতজ্ঞতা এবং সেই সাথে কিছু আনন্দ। তারপর দরবেশ বাবা সেখান থেকে চলে গেল, আর যেতে যেতে এমনভাবে তাকাচ্ছিল যেন সবকিছু ধ্বংস হয়ে আবার নতুন করে সৃষ্টি হয়ে যাবে।
অথবা নতুন কোনো তুফানের সংকেত। এরপর রাতভর মহলে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজছিল, আগত অতিথিদের আপ্যায়ন করা হচ্ছিল। এভাবেই প্রায় মধ্যরাত পর্যন্ত কেটে গেল। তারপর আস্তে আস্তে রাতের নীরবতা চলে আসলো। পুরো মহল যেন এক অদ্ভুত শান্তিতে রূপান্তরিত হলো। মহলের সব দাসীরা আস্তে আস্তে নিজেদের ঘরে চলে গেল। কিন্তু আজ কালিন্দীর মন খুব খারাপ, সেই সাথে তার পা যেন আর চলছেই না। কালিন্দী আজ বড় ক্লান্ত, শুধু শরীর নয়, তার মনটাও বড় ক্লান্ত। পুরো দিনের অপমান, হাসি তামাশা সবকিছু যেন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তারপর ও চুপচাপ নিজের ছোট একটা ঘরে চলে গেল। ঘরটা ছিল অনেক ছোট, দেয়ালে একটা আয়না ঝুলানো ছিল আর ঘরের মেঝেতে। কিন্তু আজকে ওই ঘরে একটা নতুন জিনিস আছে, সেটা হলো ওই দরবেশ বাবার দেওয়া চিরুনিটা। কালিন্দীর মনটা আজ ভীষণ খারাপ। সে বিছানার উপরে বসে বসে কাঁদছিল। কেন, কেন আমি এত খারাপ দেখতে? আমি কখনোই চাইনি অন্য কেউ আমাকে দেখে হাসুক। আমি কি সত্যি এতই কুৎসিত? টপ টপ করে তার চোখের পানি জমিনে পড়তে শুরু করলো। হঠাৎ করেই হাতটা সেই চিরুনির কাছে পৌঁছে গেল, যেই চিরুনিটা দরবেশ বাবা তাকে দিয়েছিল। চিরুনিটা হাত দিতেই এমনভাবে চমকাচ্ছিল যেন কোনো জাদু চিরুনি নতুন করে প্রাণ ফিরে পেল। কালিন্দী মনে মনে ভাবতে লাগলো, এটা দিয়ে কি সত্যিই কিছু বদলাবে, নাকি এটা আমার ভাগ্যের সাথে নতুন কোনো খেলা? কালিন্দী তখনও অঝরে কাঁদছিল। হঠাৎ করে তার মনে হলো সেই দরবেশ বাবার কথা, যখন তোমার মন খুবই খারাপ লাগবে তখন এই চিরুনিটা দিয়ে নিজের চুলগুলো আঁচড়িও। কালিন্দী সেই কথা ভাবতে ভাবতে মনের অজান্তেই নিজের মাথার যে কটা চুল ছিল সে কটা চুলেই চিরুনিটা দিয়ে আঁচড়ানোর চেষ্টা করছিল। চিরুনিটা মাথায় দেওয়ার সাথে সাথে কালিন্দী চমকে উঠল। তার মাথা এবং শরীর থেকে একটা অদ্ভুত আলোক রশ্মি যেন ছিটকে পড়ছিল। যেই মাথায় চুলই ছিল না সেই মাথায় ঘন কালো চুল বের হতে শুরু করলো। কিছু সময়ের মধ্যেই যেন বৃষ্টির মধ্যে নতুন অঙ্কুর গজালে যেমন হয় তেমনভাবেই নতুন করে সৃষ্টি হলো কালিন্দীর নতুন রূপ। কালিন্দী কাঁপতে কাঁপতে নিজের চুলগুলো হাত দিয়ে ছুঁতে শুরু করলো। কালিন্দীর কালো রংটা যেন মুহূর্তেই গায়েব হয়ে গেল, আর কালিন্দী পরিণত হল এক সুন্দরী রূপবতী যুবতীর রূপে। দেয়ালে ঝুলানো পুরনো আয়নাটার কাছে যেতেই কালিন্দী চমকে উঠল নিজের সৌন্দর্য দেখে। আহা, মানুষ এত সুন্দর হতে পারে! এটা কি সে নিজেই? সে যেন কোনোভাবেই নিজেকে চিনতে পারছিল না। তার চোখের মায়াবী চাহনি, মাথার চুল এবং শরীরের রূপ দেখে সে যেন নিজেই বারবার বিমোহিত হচ্ছিল। এটা কি সত্যিই আমি? এটা কিভাবে সম্ভব? আমি কেমন করে হঠাৎ করে এতটা সুন্দরী হয়ে গেলাম? আর আমার মাথার চুল, মাথায় তো আমার চুলই ছিল না, গোটা কয়েক চুল যা হাতে গোনা যেত। এত সুন্দর চুল আমার কি করে হলো? আমি তো নিজের রূপকে নিজেই বিশ্বাস করতে পারছি না। হঠাৎ করে তার মনে হলো দরবেশ বাবার কথা। এই চিরুনিটি তার হয়েই কাজ করবে, যার মন পরিষ্কার। তখন কালিন্দী মনে মনে ভাবতে লাগলো, আমি আসলে অতটাও খারাপ নয় মানুষ যতটা মনে করে। আমার মন সত্যি সত্যি অনেক পরিষ্কার, অনেক ভালো। চেহারা আমার যেমনই হোক না কেন, আমার মন সবসময় এমনই থাকবে। পরের দিন সকালবেলা সবাই মিলে কালিন্দীকে দেখে চমকে গেল। সবাই কালিন্দীকে নিয়ে কথা বলা শুরু করলো। কালিন্দীর রূপ এবং সৌন্দর্যের প্রশংসা করতে শুরু করলো। এই খবর দ্রুত রাজকুমারের কানেও পৌঁছে গেল, আর তারপর রাজকুমারী কালিন্দীকে ডেকে পাঠালো। আরে, রাতের মধ্যে তুই এরকম কিভাবে হলি? আমাকে তাড়াতাড়ি বল, কি করেছিস তুই? কিভাবে তুই এতটা সুন্দরী হয়ে গেলি? আমাকে সবকিছু বল। কালিন্দী সবকিছু খুলে বলল রাজকুমারীকে। তারপর রাজকুমারী বলল, তাড়াতাড়ি ওই চিরুনি তুই আমাকে দিয়ে দে, আর একটি কথাও আমি তোর মুখ থেকে শুনতে চাই না। তাড়াতাড়ি কর। তুই কি ভুলে গেছিস?
আমার বাবা তোকে এত অসহায় অবস্থাতেও আমাদের রাজমহলে ঠাঁই দিয়েছিল, এরপর যদি কোনো কথা বলিস তাহলে সারা জীবনের মতো মহল থেকে বের করে দিব। যা তাড়াতাড়ি চিরুনিটা নিয়ে আয় আমার জন্য। কিছু সময়ের পর কালিন্দী নিজের চিরুনিটা নিয়ে এসে রাজকুমারীকে দিয়ে দেয় আর তারপর সেখান থেকে চলে যায়। রাজকুমারী মনে মনে ভাবতে থাকে, এই কালো বিড়াল কি ভেবেছে এই পুরো মহলের মধ্যে সে নিজেকে সুন্দরী হিসেবে সবার সামনে এভাবে ঘুরে বেড়াবে? এটা আমি কিছুতেই হতে দেব না। এই মহলের মধ্যে সবচেয়ে সুন্দর প্রথম থেকে আমিই ছিলাম, আর শেষ পর্যন্ত আমিই থাকবো। এরপর আমি এই চিরুনিটার ব্যবহার করে আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে যাব। এই চিরুনিটা ওই কুৎসিত মেয়েটাকে যদি এত বেশি সুন্দর করে, তাহলে আমাকে না জানি আরো কত বেশি সুন্দর করে তুলতে পারবে। এসব ভাবতে ভাবতে রাজকুমারী সেই চিরুনি দিয়ে তার চুলগুলো আঁচড়াতে শুরু করলো। কিছু সময়ের মধ্যেই তার সবগুলো চুল ঝরে পড়ে গেল আর চেহারা কুৎসিত হয়ে গেল। এটা দেখে রাজকুমারী জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করলো, আর তা দেখে মহলের সবাই তার কক্ষে চলে এলো। রাজা নিজেও তার মেয়ের এই অবস্থা দেখে শেষমেশ সেই দরবেশ বাবাকে ডেকে পাঠালো। তারপর দরবেশ বাবা সেখানে চলে এলো, আর এসে তার এই চেহারা দেখেই সে সবকিছু বুঝতে পারলো এবং বলল, কুৎসিত চেহারা কারো নিজের ইচ্ছায় হয় না, তাই কখনোই কাউকে অপমান করা ঠিক নয়। এটা তার কর্মফল, আর এজন্য দরবেশ বাবা এখানে কিছুই করতে পারবে না। রাজকন্যা তার নিজের ভুল বুঝতে পারলো, কিন্তু এখন আর কোনো কিছুই করার নেই। ছোট্ট বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, তোমরা কে কোন দেশ থেকে ভিডিওটা দেখেছো কমেন্ট করে বলে যেও।